আরে কে রে? আই মুরব্বি, আমার বাড়ি থেকে বাইরে হন। আরে গাড়িতে মশলা গোল করে বাইরে হন। কি বলতেছেন আপনি? কোনো কথার জবাব আপনি আরে আপনি কে করে ফেলাইতেছেন? বাইরে হন। আপনার ছেলে কই? বাটপারের বাচ্চা কই? আর কত বড় সাহস, বামুন হয়ে ও তাদের গায়ে হাত বাড়াইছে। আর হাত আমি কেটে ফেলাম ডাকা ধরে। বাইর করো, চপ্পল কোন বিয়াদব চিল্লাচিল্লি করতেছে। একটা শব্দ করবি না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মায়ের লগে লটর পটর করস। ও মাস্টার প্ল্যান নিয়ে আমার বাড়িতে ঢুকছো না? আমার মায়ের লগে লটর পটর কইরা পটাইয়া বিয়া কইরা বাড়ি দখল করবা? রাজকন্যার রাজত্ব হাতে নিয়ে আমার লাথি মেরে বাড়ি থেকে বের করবা? তখন দুই বাপ পুত্রে লাথি বাড়ি থেকে বের করবো। বাইরে এখন বাইরে আমার বাড়ি থেকে। বাইরে মানে আইসে খুব ভাব দেখাইছে। আইনে চেহারা দেখছেন নিজের খারসের মতো দেখতে, আর মেয়ে জন্ম দিছে একটা বস্তি রানী সুরাইয়া। আমি যে বিয়া করতে চাইছি আমার 7 নম্বরের ভাগ্য, 5 নম্বর মারছে। এই ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখে মুখে তর্ক করস? তবে দুই বাপ পুত্রে আমি পুলিশের হাতে দিতাম। কেন দেই নেই জানোস? আমার প্রেস্টিজ এলাকার সমস্ত মানুষ আমাকে চেনে। ভাড়াটিয়ার বাচ্চা তখন চেনে কেনে? কে চেনে? 1 মিনিটের মধ্যে বাইরে হবে আমার বাড়ি থেকে। 1 মিনিটের মধ্যে বাইরে ভাড়া দিয়ে থাকি না, অ্যাডভান্স দিয়েছে 2 মাসের। ও অ্যাডভান্স না? ছোট লোকের বাচ্চা, কাল সকাল 10টার মধ্যে অ্যাডভান্সের টাকা তখন দুই বাপ পুতের মুখের উপর ছুঁইলা মারবে। 10টার পরে এই মুখ জানি আমি আর না দেই, বইলা গেলাম। আমি তোর চেহারা দেখতে চাই না, তোর চেহারা খারাপ। চেহারা দেখ শেষ করে দিন। আউল কোরআন কর। এই কি শুরু করছস তুই? মানে কি শুরু করলি? গত 2 বছরে 24 মাসে 23টা বাড়ির থেকে আমরা বিতাড়িত হয়েছি। এইবার যদি এই বাড়ি আমাদের ছাড়তে হয়, এটা 24 নম্বর বাড়ি। এই তোর সামনে তোর বাপরে যে ছোট লোক হয়ে গেল, তোর একটুকু খারাপ লাগে না? আর কত অপমানিত হবো আমি তোর জন্য? পারুম না আমি আর তোর জন্য বাড়ি খুঁজতে। এবার তুই বাড়ি খুঁজে বাইর করবি। তোমার কিচ্ছু খুঁজতে হইব না, আমি নিজে বাসা খুঁজে বাইর করবো। তুমি তো আমার জন্ম দিয়ে খালাস, তোমার দায়িত্ব শেষ, আর কোনো দায়িত্ব নাই। জীবনে কোনোদিন কিছু দিছো? বাইসাইকেল কিনা দাও নাই, বাইক কিনা দাও নাই, গাড়ি কিনা দাও নাই, একটা ফ্ল্যাট কিনা দাও নাই যে বাসায় থাকবো। মানুষের বাসায় বাসায় ঘুরতে হয়, বাসা ভাড়া পাই নাই। গরিব হয়ে জন্মাইছি, তাতে কি হয়েছে? গরিব হয়ে আমি মরবো না। আল্লাহ টাকা পয়সা দেয় নাই, কিন্তু সুন্দর চেহারা দিছে। এই সুন্দর চেহারা দিয়ে আমি সুন্দর একটা মেয়েরে পটাইয়া বিয়ে করবো। যেই মেয়ের ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ির মালিক হবো আমি। খালি তুমি তাকায় তাকায় দেখো। তোমার এইসব নিয়ে ভাবতে হইব না। এ বাড়ি না ও বাড়ি, কোনটা নিবে ভাড়া? ব্যাচেলর শুনলেই বাড়িওয়ালা করে। এই ফোন ধর লাগবো না, বাসা বাই নেবেন তো আমার লগে কথা কন। ও বাসা কি খালি আছে? হ্যাঁ রে ভাই, বাসা খালি আছে দেখে তো টুলেট লাগাইছি। ফ্যামিলি না বেসাল এটা কন। ফ্যামিলি? কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে কে কে থাকে? যার যার দরকার সবাই আছে। ভাড়া কত বাসার? ভাড়া বাড়ি তো দেখলেন না, ভাড়া দেখি করবেন। আহেন বাড়ি দেখেন আগে। আচ্ছা, বাড়িওয়ালা কি এই বিল্ডিংয়ে থাকে? না, বাড়িটা থাকে না। আসে মাঝে মধ্যে? তা তার বাড়ি সে মাঝে মাঝে আইবো না? মাঝে মাঝে আসে। তো বাড়িওয়ালার ব্যবহার কেমন, ভালো নাকি খারাপ? সে যে যেমন তার সাথে যেমন ব্যবহার করে। আপনি ভালো হলে ভালো ব্যবহার করবো, খারাপ হলে খারাপ ব্যবহার করবো। ওনার ফ্যামিলিতে কে কে আছে? আপনি বাই নেবেন তার বাড়ি ভাড়া, আর ফ্যামিলিতে আপনার দরকার কি? তো আপনি বাসা ভাড়া দিবেন, আমার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন, আমি তার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবো না? তার একটা বউ আছিল ভাই, কদিন আগে মারা গেছে, বুঝছে? ও বাসা দিব না, পছন্দ হয় না? আরে মেয়ে বাড়ি তো দেখলেন না, বাড়ি পছন্দ হবো না কি আবার? তোর পছন্দ হয় না, তোর কথা হয় না। বাসায় তো দেখলেন না, বাসা পছন্দ হবো। খাও মিয়া, সময় নষ্ট করে খাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। টুলেট থেকে ফোন দিলাম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কি খালি আছে নাকি ভাড়া হয়ে গেছে? খালি আছে। আচ্ছা, ভাড়া কত? ফ্যামিলি না ব্যাচেলর? ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, আগে বাসা দেখেন তারপর বলতেছি ভাই ভাড়া কত। আচ্ছা ভাই, আরেকটু কথা। ওই বাড়িওয়ালা তো বিল্ডিংয়ে থাকবে তাই না? অবশ্যই বেলেগে থাকবে। বাড়িওয়ালা লোক কেমন, মানে চিল্লাচিল্লি করে না তো? কেন চিল্লাচিল্লি করবো? কোনো চিল্লাচিল্লি করে না যদি কেউ আগামী না করে। ওনার ফ্যামিলিতে কে কে থাকে? উনি আছে আর ওনার 2 ছেলে। ও আচ্ছা ঠিক আছে, তুই থাক দাদার ছেলে নিয়ে। বাসা কি ভাড়া হয়ে গেছে না খালি আছে? বাড়িয়ালির সাথে কথা বলেন। ভাড়া কত? আরে সব বাড়িয়ালির সাথে কথা বলতে হবে। বাড়িয়ালি বাড়িয়ালি করতেছেন কেন? কোনো পুরুষ মানুষ নিয়ে কথা বলার জন্য? না, কেউ নাই। বাড়িয়ালি আর বাড়িয়ালির মেয়ে আছে। কে? বাড়িয়ালি আর বুঝছি বাড়িয়ালি। বুঝছি, কথা বুঝছি। তাড়াতাড়ি চলেন। চলেন। কে জামান আসছে দেখি? ম্যাডাম, উনি বাড়ি ভাড়া নিবে, বাসা দেখতে আসছে। আসসালামু আলাইকুম। খালাম্মা ভালো আছেন? আরে থাক থাক। হ্যাঁ ভালো আছি। খালাম্মা মনে অনেক শুকায় গেছেন তাই না? তুমি কি আমাকে আগে কখনো দেখেছো? চেহারা দেখে বোঝা যায় না চেহারাটা কেমন মলিন হয়ে গেছে খালাম্মা?
হ্যাঁ আসলে কয়েকদিন আগে আমি একটু অসুস্থ ছিলাম। দেখছো কি বলছি? এই জামান, ওই তোমার ছোট ম্যাডামের বাথরুমে একটা কল দিয়ে টিপ টিপ করে পানি পড়ে, তুমি যাও তো একটু মিস্ত্রি ডেকে আনো কলের। না না, মিস্ত্রি লাগবে কেন? চলে না, আমি ঠিক করে দিচ্ছি। আরে তুমি কেন সারাবে? তুমি আসছো বাসা ভাড়া নিতে, ও ডেকে আনবে মিস্ত্রি, মিস্ত্রি সারাবে। এই তুমি যাও না, দাঁড়ায় আছো কেন? জি ম্যাডাম। যাও। খালাম্মা আমি কিন্তু ঠিক করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুমি বসো। বস না। দেখিনি, সরি। ঠিক আছে। বাবা, বাসা ভাড়া নেবে ভালো কথা, আমার কিন্তু কিছু শর্ত আছে। জি বলেন না, সমস্যা নেই। আমার মেয়ে আর আমি একা থাকি, মানে আমাদের সাথে কোনো পুরুষ মানুষ থাকে না। আর আগের ভাড়াটিয়া খুব ঝামেলা করতো বাসা ভাড়া নিয়ে, কারণ আমি বলেছিলাম 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে, কিন্তু ওরা এই বাসা ভাড়া নিয়ে ঝামেলা করতে বলে ওদের উঠিয়ে দিয়েছি। বাসা ভাড়া নিয়ে কিন্তু কোনো ঝামেলা করা যাবে না, বাসা ভাড়া নিলে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে হবে। কি যে বলেন না খালাম্মা, 5 তারিখের মধ্যে ভাড়া না দিলে সে কোনো ভাড়াটিয়ার মধ্যে পড়ে? 10 তারিখের নিয়মটা কে বানাইছে? আমরা 5 তারিখের মধ্যে ভাড়া দিচ্ছি। বাহ, তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। তা তোমাদের ফ্যামিলি মেম্বার কয়জন? আমি আছি, আমার আব্বা আছে। সরি বাবা, আমি ব্যাচেলার ভাড়া দিব না। কি বলেন খালাম্মা, ব্যাচেলর হবো কেন আমরা? আমার আম্মা আছে না, তাহলে আমি জন্মালাম কিভাবে? আমি, আমার আব্বা, আমার আম্মা, 3 জন। ও আচ্ছা, তাই বলো, আমি তো ভাবছি তোমার আম্মা নাই। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে আজকে আমি অ্যাডভান্স দিয়ে কালকে আমরা উঠে যাব। আরে অ্যাডভান্স দিবে কি? তুমি তো বাসা ভাড়াই শুনলা না কত নিব, আর বাসাটাও তো দেখোনি। কোনো দরকার নেই, আপনাকে দেখছি না, পছন্দ হয়ে গেছে বাসা। কালকে আমরা বাসাটা একটু দেখে যাও। না, সমস্যা নেই খালাম্মা, আমি আরে বাসাটা দেখে যাও। ও মা, থ্যাংক ইউ। আপনি না ধরলে কোমরটাই ভেঙে যেত। সাবধানে চলবেন। হি ও আসসালামু আলাইকুম। আব্বা চলো। এই যে আইসে আমার নবাবজাদা। এই বেটা, এই বাড়িওয়ালা যে বাড়ি ছাড়তে বলছে কালকে সকাল 10টার মধ্যে, এই মাল জিনিস গুছাই দেবো না। তুই কোথায় ছিলি? কইছিলাম সেই খোঁজ নিয়ে তোমার লাভ নাই। চলো কাজে অফিসে যাবা, সুন্দর একটা জামা কাপড় পরো, রাস্তা থেকে একটা মহিলা ধরাই দিব, তার তুমি বিয়ে করবা। আসো। কি? আমি বিয়ে করবো মানে? তুমি বিয়ে করবা? আমি কিছু তোমাকে বিয়ে করবো? আরে বিয়ে না করলে বাসায় উঠবো কিভাবে? কোনো বাসায় ব্যাচেলর ভাড়া দিবে না। আরে আমরা আবার ব্যাচেলর হইলাম কিভাবে? হ্যাঁ, আমরা কি সুন্দর বাপ্পুদের একটা ফ্যামিলি, সুইট ফ্যামিলি। যেই ফ্যামিলিতে মা নাই সেই ফ্যামিলির বাপ আর ছেলে ব্যাচেলর। এত কথা বাড়াও না। এই যেই বাড়িতে বাপ পুত্র ভাড়া দিব না সে বাড়ি আমরা নিব না। আবার দেখো, অনেক কষ্টে একটা বাসা পাইছি, সেখানে মা নিয়ে যেতে হইব। তাছাড়া আমার খুব পছন্দ হয়েছে। কি বাসা? না না, বাড়িওয়ালি মেয়েকে। আবার আবার কি, একবার না পারিলে দেখে শতবার। এখন এত কথা বাড়ানো তো, কাজে অফিসে যাইতে হবে, বেশি রাত হলে মহিলা পাবো না। আসো। এই তো দেখছো, আরেকবার যদি তুই এই কথা বলছস তাহলে আমার জুতা তোর মাথা। বিয়ে করবো না? মা, ঠিক আছে, আমার ব্যবস্থা আমিই করবো, পরে উল্টা পাল্টা কিছু করতে পারবো না। মাল গুছাবো কে? কিরে, আরে মাল দুটো নিয়ে গেছে, এখন দাঁড়ায় আছিস কেন? তাড়াতাড়ি ওঠ, রওনা দিই আমরা। তুমি যা বসো না, আমি আসতেছি। রওনা আসতেছি মানে কি? এই মালপত্র নিয়ে গুছগাছ করতে হবে, অনেক ঝামেলা আছে। চল চল চল, তুমি যা বসো না, 5টা মিনিট। তাড়াতাড়ি করো। ফোন করতেছি, ফোন ধরেন না, আপনি এত দেরি করলেন কেন? কোথায় দেরি করলাম? আপনি তো আমাকে 10টায় কল টাইম দিচ্ছেন। পরে আবার ফোন দিয়ে বললাম না একটু আগে এসেন। আর্টিস্টের টাইম মেনটেন করে আগে কেন আসবো? আচ্ছা শুনেন, ভাড়াটা দিয়ে দেন। কত টাকা ভাড়া? 50 টাকা। আরে কিরে, ড্রাইভার রাগারাগি করতেছে, তাড়াতাড়ি ওঠ না। আসেন। আসুন। উনি কি? উনি আমার নতুন মা। তোমাকে তো কতবার বললাম যে একটা বিয়ে করো বিয়ে করো, তুমি তো আর পারলাম না। এই জন্য আমি নতুন মা সাজায় নিয়ে আসছি। উনি অভিনয় করে, খুব ভালো অভিনয় করে, কিন্তু ফেস এখনো পরিচিত না। এই জন্য ওনাকে আনছি। বাড়িওয়ালার মেয়েকে পটায় যতদিন বিয়ে করতে না পারবো, উনি মা হিসেবে আমাদের সাথে থাকবে। খুব বাড়াবাড়ি হইতেছে কিন্তু।
এত বাড়াবাড়ি করলে পরে বিপদে পড়ে যাবি। ওনার বিদায় কর, বিদায় কর। বিদায় করা যাবে না। বাপ ছেলে দুই ব্যাচেলর গেলে বাসা ভাড়া দিবে কেউ? মা লাগবে, উনি যাবে আমাদের সাথে। আসেন। এই না, উনি যদি যায় তাহলে আমি কিন্তু যাবো না বলে দিই। থ্যাংক ইউ। তুমি না গেলে তো আমি বেঁচেই গেলাম। তুমি সব ঝামেলা, কারণ দুইজন ব্যাচেলরকে বাসা ভাড়া দিবে না। আমার সাথে যদি আমার মা যায় আমি বাসা ভাড়া পেয়ে যাবো। আপনি আসেন, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আসেন তো, আপনি সামনে বসবেন। আসেন। সামনে তো আমার বসে। তুমি তো পিছনে যাই, বসো। ওঠেন। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি উঠে পড়েছ? জি খালাম্মা। কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা নাই খালাম্মা। আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি একা এত বড় একটা বাড়ি সামলান, কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে বলবেন, নিজের ছেলে মনে করে বলবেন। আপনার বাড়ি তো আমারই বাড়ি। নিজের বাড়ি মানে? ওই আমরা ভাড়াটিয়া না নতুন, তো এখন ভাড়াটিয়া হিসেবে থাকলে হবে, নিজের বাড়ির মতো করে যত্ন করতে হবে, তাহলেই না বাড়িটা সুন্দর থাকবে। ভাড়াটিয়ার মতো যদি অযত্ন করি বাড়ি একদম বস্তি হয়ে যাবে না? তোমার কথা শুনলেই বোঝা যায় তুমি খুব ভালো ফ্যামিলির ছেলে। আর তোমাকে একটা কথা বলি, তোমাদের কোনো আত্মীয় স্বজন যদি বাসা ভাড়া নিতে চায় তাহলে আমাকে বলবা, আমি এই পুরানো ভাড়াটিয়াগুলোকে উঠিয়ে দিয়ে তোমাদের আত্মীয়কে ভাড়া দিই। ঠিক আছে খালাম্মা। আর শোনো, কালকে দুপুরবেলা তুমি, তোমার আব্বা আর তোমার আম্মা আমাদের বাসায় খাবে। আমি নিজ হাতে রান্না করব। একটা বিপদে পড়ে গেলাম না? কিসের বিপদ? না মানে আপনাকে একটা বিপদে ফেলে দিলাম খালাম্মা। আরে না না, আমি সব সময় আমার নতুন ভাড়াটিয়া আসলেই দাওয়াত করে খাওয়াই। ঠিক আছে খালাম্মা। খালাম্মা, ওই ছাদে গিয়ে দেখলাম যে তালা দেয়া, তো আমাদের তো কাপড় টাপড় রোদ দিতে হবে, দড়িটা বাঁধতে হবে, খুলে দিলে ভালো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই হিমি, ছাদের চাবিটা নিয়ে আয় তো। আমি তাহলে ছাদে গেলাম। চাবি। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। নিশ্চয়ই ছেলেদের লাইন লেগে থাকে আপনার পেছনে। না, ওই রকম না, লাইন দেয় কিন্তু কিছু করার নাই। জানেন, আমার মা অনেক বেশি স্ট্রিক্ট, আমাকে তো ঘর থেকে বেরই হইতে দেয় না। আমি যখন ভার্সিটি যাই, যখন শপিংয়ে যাই, আমি কোনো জায়গায় খেতে গেলে, পার্লারে গেলে সব সময় মার সাথে সাথে থাকে, একদমই স্কোপ পাই না। কিন্তু আমারও না অনেক প্রেম করার ইচ্ছা। জানেন, একদিন একটা ছেলেকে দেখে আমার এত ভাল লাগতেছিল, এত পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নাই, স্কোপই নেই। তার মানে আপনি সিঙ্গেল? সিঙ্গেল ফর এভার। জানেন, আমার বান্ধবীরা সবাই প্রেম করে, ওদের সবার বয়ফ্রেন্ড আছে। যখন ওদের কাহিনীগুলো শুনি, দুষ্টু মিষ্টি প্রেমের আলাপ, সারা রাত জেগে কথা বলা, সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, জানেন আমারও খুব ইচ্ছা আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, তাহলে আমিও তার সাথে সারা রাত জেগে দুষ্টু মিষ্টি কথা বলতাম, তার সাথে ঘুরতে যাইতাম, সিনেমা দেখতাম। কিন্তু আফসোস, ভাগ্যে নাই। আরে আপনার মা তো গার্ডের বাইরে, আপনাকে, আপনি প্রেম করবেন বাড়িতে, বাসার মধ্যে, কোনো সমস্যা নেই। তো আমি বাসার মধ্যে প্রেম করার জন্য ছেলে কোথায়? ফয়সালকে তো আপনি চেনেন না। ফয়সাল দেখতে যেমন সুন্দর, সে মানুষটা আরো সুন্দর। তার পেছনে অনেক মেয়ে ঘুরে, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। সে মনে মনে একজনকে খুঁজছে। এখন মনে হয় সে তাকে পেয়ে গেছে। সে যদি তার মনের মানুষকে পায় না, তাহলে সে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, তাকে মাথায় করে রাখবে, সবসময় ভালোবাসায় ভালোবেসে ভরে রাখবে। ওয়াও, হাউ সুইট। আচ্ছা, ফয়সালটা কে? আমি, আমার নামই তো ফয়সাল, আপনাকে বলি নাই? না, হাই, আই এম ফয়সাল। আমি হিমি। চাবি। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, ফয়সাল কিন্তু সিঙ্গেল। ইস আল্লাহ, একদম মনের মতো একজন মানুষকে দিচ্ছে, এতদিন যাকে খুঁজতেছি। এই মেয়েকে তো প্রেমে ফেলাইতে হবেই না, এই মেয়ে তো অলরেডি হা করে আসছে প্রেমে পড়ার জন্য। Yes! কি করেন? ও আপনি? এই তো ফেসবুক দেখছিলাম। ভালো ভালো, খুব ভালো। আপনি তো অভিনয় করেন না? জি। কোথায় অভিনয় করেন? এই তো থিয়েটারে, চ্যানেলে একটু কম করি। বাহ, খুব ভালো। কেমন অভিনয় করেন? অবশ্যই ভালো অভিনয় করি। ভালো অভিনয় না করলে কি আপনার ছেলে এখানে আমাকে আনতো? ওই তাই তো, তাই তো। আপনি তো আবার আমার ছেলের মায়ের চরিত্রে অভিনয় করতেছেন না? খুব ভালো। আমার ছেলেটা ছোটবেলায় মা হারানোর পর থেকে মায়ের আদর্শ কিছুই পায় নাই। এই সুযোগে বুড়া বয়সে একটু মায়ের আদর যত্ন ভালোবাসা পাবে, মন্দকে আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ।
খাওয়া দাওয়া করছেন কিছু? জি, ফ্রিজে খাবার ছিল, আমি খেয়ে নিয়েছি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। একটা কথা বলবো? জি বলেন। না, খুব ইচ্ছা করতেছে। এই, এই কি? খবরদার! কি বলেন? আপনি আমাকে একা পেয়ে কুপ্রস্তাব দিচ্ছেন? কিন্তু আমার কথা শুনে আপনার কি কথা শুনবো? আপনার যা বলা সেটা বলে দিচ্ছেন। এই মেয়ে, আপনি কি মনে করেন আর্টিস্টদেরকে? হ্যাঁ, সস্তা মনে করেন? যা ইচ্ছা তাই বলা যায়? আমার না জিব্বা টান দিয়ে ছেড়ে ফেলবো কিন্তু। আমার না আপনাকে প্রথমে দেখেই সন্দেহ হয়েছিল। আপনার তো মাথা থেকে পা পর্যন্ত দুশ্চরিত্রের একটা চিহ্ন। মানে না, আমার কথাটা শুনে নাকি আমার কথা? কিসের কথা শুনবো? অত বড় শ্বাস, আপনি আর কোনো কথাই বলবেন না। আপনার মতো এইরকম বাজে লোকের কাজ আমি আর করবো না। আপনাদের কাজ করবো না আজকে থেকে। প্যাক এই চরিত্র কোথাকার? ছেলের মা, শুনেন, ছেলের মা। কি অবস্থা? আপনার আব্বা কি বলছে না বলছে এগুলো আপনি চলে আসবেন না জানে? আপনার আব্বা কি বলছে না বলছে মানে? আপনি জানেন আপনার আব্বা কি লোক? আপনার আব্বা একটা দুশ্চরিত্র লোক। আরে আমার আব্বা সামান্য একটা আবদার করছে আপনার কাছে। সামান্য আবদার? সামান্য আবদার মানে? সে আমারে কুপ্রস্তাব দিছে, আর আপনি সেই বাপের কুপ্রস্তাব নিয়ে আমার সাথে কথা বলতে আসছেন। আরে আপনি তো আমি ভালো মনে করছিলাম, আপনি তো আপনার বাপের চাইতো খারাপ। আমার আব্বার কথা শেষ করতে দিয়েছেন আপনি? আমার আব্বা আপনার বলতে চাইছে যে আপনি তার জন্য একটা চা বানাই খাওয়াবেন, কারণ আমার মা তাকে চা বানাই খাওয়াইতো, সেই জন্য আপনাকে বলছিল। আপনি না বলেন নাই, তাই বলে আপনি ডাক করে চলে আসবেন? কাজ শেষ হয়েছে? আপনার কাজ আছে না সেখানে? কালকে দুপুরে দাওয়াত আছে, দাওয়াত খেয়ে তারপর আপনি যাবেন যেখানে যাওয়ার। চলেন। আমি যাব না। শোনেন, আপনারা শিল্পীর মর্যাদা দিতে জানেন না, আর আপনার আব্বা তো আমার কোনো সম্মানই দেয় নাই। যেখানে আমার সম্মান নাই সেখানে আমি যাব না। ঠিক আছে, আমি আমার আব্বাকে বলে দিব আপনাকে 1 ঘন্টা পরে পরে সালাম দিতে। সম্মানে চলবে? সম্মান দিতে হবে, সম্মানই দিয়া। আচ্ছা ঠিক আছে, 500 টাকা বাড়া দিব, চলেন তো। টাকা লাগবে 1 লাখ। 1 লাখ টাকা লাগবে এই কাজে? আমার আব্বার উচিত ছিল কি আপনাকে জোর করে ধরে চা বানানো, তাহলে ভালো হইতো। 1 লাখ টাকা? 1 লাখ টাকা মানে আপনার কাজটা কি এখানে? 1 লাখ টাকা চান? আমি 1 লাখ টাকার 1 টাকা কমেও যাব। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা কন্ট্রাক্ট ছিল না? আর 5,000 টাকা বাড়াই দিব, 15,000 টাকা পাবেন। চলেন। 50,000 টাকা, তার 1 টাকাও কম না। এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। জান, তাহলে লাগবে না, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, 50,000 টাকা দিব, আসেন। অ্যাডভান্স দিব, অ্যাডভান্স 25,000 টাকা, আসেন। আমার টাকা? দিব, পরে দিব। টাকা এখনই দেওয়া লাগবে। বলছি না পরে দিব। টাকা না দেবেন চুপে যাবো। অ্যাডভান্স দিছি না? টাকা দিতে হবে। টাকা ধরে একদম খাওয়াই দিব। সব বলে দেবো। একটা কথা বলবেন, চুপ করে বসতে না। কি বলছো? খালাম্মা, আমি আম্মাকে বলতেছি খালাম্মা কত স্বাদে রান্না করছে। রান্না থেকে এত সুঘ্রাণ আসতেছে, অর্ধেক পেটে এমনিতেই ভরে গেছে। আর আমার রান্না একদম বাজে হয়। তোমার কোনো চিন্তা করতে হবে না, যখন খেতে ইচ্ছে করবে তখন উপরে চলে আসবে। খালাম্মা, আপনি আম্মাকে রেখে দেন, ওনাকে রান্না বান্না শিখান। দেখছেন, আমিও না তার হাতের রান্না খাইতে পারি। ওই খাবে না মনে হয় আম্মা, ভাত খাবেন। কেন তুলে দেন ভাত। মাস দেখছি। কি ব্যাপার, আপনি আমার কাছে পানি দিচ্ছেন কেন? গাছগুলোকে দেখেই বোঝা যায় আপনি অনেক যত্ন করেন, ভালোবাসেন। তাই ভাবলাম আমি একটু পানি দিই, যত্ন করি। আমাকে পটানোর চেষ্টা চলছে, তাই না? না, কারণ আপনি তো অলরেডি পটে আছেন। কে বললো? আপনি বলেছেন। কখন বললাম? এই যে আপনার চোখ দেখলে, কথা শুনলে, হাসি দেখলেই বোঝা যায়। শুধু পটেই আছেন না, প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সেখান থেকে আপনি সাথে উঠতেই পারছেন না। জানি না। বাস, তার মানে হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রেম হয়ে গেছে। যখন কোনো মেয়ে বলে জানি না, তার মানে প্রেম হয়ে গেছে। জানেন, আমার আম্মু না আপনাকে খুব পছন্দ করে। কি বলেন? এটা তো সম্ভব না, কারণ আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি। আপনার আম্মুর অনেক বয়স হয়ে গেছে না, তাকে কিভাবে পছন্দ করব? যা গাধা, আমি কইটা বললাম নাকি? মানে আমার আম্মু আপনাকে ছেলে হিসেবে পছন্দ করে। ওহো, তাহলে তো হয়ে গেল। চলেন পালিয়ে বিয়ে করে ফেলি। মানে? মানে আমার অনেক দিনের স্বপ্ন, শুধু অনেক দিনের স্বপ্ন না, আমার একদম ছোটবেলা থেকে স্বপ্ন আমি প্রেম করে পালিয়ে বিয়ে করব। চলেন। প্রেমটা আগে করেন। আরে বিয়ের পর প্রেম করা যাবে, ওদের জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। আপনি বললেন না আপনার মা পছন্দ করে আমাকে,
আমার বাবাও আপনাকে অপছন্দ করবে না, তখন দেখা গেল পারিবারিকভাবে বিয়ে করাই দিবে, আমার ছোটবেলার স্বপ্নটা আর পূরণ হবে না। চলেন পালিয়ে বিয়ে করি। দেখা যাবে। কেমনটা লাগে? খাওয়া দাওয়া শেষ, আমার দিয়ে থাল বাসন মাজাইতেছে, আর সে পায়ের উপর পা তুইলা মোবাইল টিপতেছে। কত কইরা বলি যে একটা কাজের বুয়া রাখো, আমার কথা কে শুনে? শুধু তোমার পেনশনের টাকা দিয়া বাসা ভাড়াটা দাও বলে কিছু বলি না। বাড়িওয়ালির মেয়েরে তো পড়ায় ফালাইছি, বিয়েটা কইরা বাড়ির মালিক হওয়ার পরে তোমার দিয়ে যে আমি কি করাবো? এই বাড়ির দারোয়ান বানাবো, বাজার করাবো, গাছে পানি দেওয়ামু, ঘর মুছামু, থালা বাসন দেওয়ামু 100 বার কইরা, তখন বুঝবা। কে তুই আমাদের দারোয়ান বানাবি, মালিগিরি করাবি বাড়ির মালিক হয়ে? পাইছি বুদ্ধি, তোর কুয়ে তোরে ফেলাম। আরে বাড়িওয়ালি তো সিঙ্গেল, তুই দেখস তাই? তুই বাড়িওয়ালির মায়ারে পটানির আগে আমি বাড়িওয়ালির এবার পটায় বিয়া করে ফেলাম, তারপর বাড়ির মালিক হয়ে আমি তোরে দারোয়ানও বানাবো না, মালিও বানাবো না, পাশায় লাথি দিয়ে তোর বাড়ির থেকে বাইর করে দেবো, ফাঁসি জানি কোথাকার। আঙ্কেল কি হয়েছে, কান্নাকাটি কেন করতেছেন? দুঃখে কান্দে ঘুমা, একটা বালিশ দাও। বালিশ? একটা বালিশ। আম্মু, আম্মু, কি কান্দে? যে নতুন ভাড়া দিছো না, এই আঙ্কেল কান্নাকাটি করতেছে, বালিশ চাইতেছে আমার কাছে। বসে কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? মনের দুঃখে কামতেছি, আপাকে একটা বালিশ দিবে। আচ্ছা কি হয়েছে সেটা বলেন, কান্নাটা থামায় একটু বলেন কি হয়েছে। ছেলে ছিল, ছেলে আর নাই, ছেলে নাই, আমি এতিম হয়ে গেছি। আমি কাজ কাম করি না দেখা ছেলে বলছে সে আর কাজ করে আমারে খাওয়াইতে পারবে না, আমারে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে, একটা বালিশ দেন। চলে তো আমার সাথে, বেহিরটা ছিলে কিভাবে আপনাকে বের করে দেয়? না না না, গুলাঙ্গারের চেহারা আমি আর দেখতে চাই না, আমার চেহারা ওরে আর দেখাইতে চাই না, খালি একটা বালিশ দেন, রাত্রে এখানে কাটায় সকালবেলা যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আপনার বাসায় যেতে চাচ্ছেন না, তখন আপনি সিঁড়িতে থাকবেন কেন? আপনি বয়স্ক মানুষ, আপনি আসুন আমার ঘরে থাকবেন। ও না মানে আমার বাসায় আর কি অনেকগুলো ঘর আছে, যে কোনো একটাতে আপনি থাকবেন, আসুন। না 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 থাক, ছেলের ঘরে বোঝা গেছে, মানুষের ঘরে আর বোঝা হইয়া থাকতে চাই না, একটা বালিশ দেয়। আসুন, আপনি আর না করবেন না প্লিজ। এত করে অনুরোধ করতেছেন। হ্যাঁ আব্বা, ফোন দিছো কেন বলো? কি বাড়িওয়ালির মায়ারে বিয়া করে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখতেছিস না তুই? আমি অলরেডি বাড়ির মালিক হয়ে গেছি, আমি এখন বাড়িওয়ালির ঘরে তার বিছানার উপরে বসে বসে তোরে ফোন দিতেছি। আব্বা, আব্বা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আব্বা আবার কি ধান্দা করতেছে? একটু আগে না দেখলাম মোবাইল টিপতেছে। আর আপনি এখানে কি ভাবলেন? চলেন কাজে অফিসে, বিয়ে করে ফেলি। রাখেন আপনার বিয়ে বিয়ে, আপনি কাজটা কি করলেন? কি কাজ করলাম?
আমি কালকেই আপনাকে বললাম যে আমার আম্মু আপনাকে পছন্দ করে, আপনি এর মাঝখানে আপনার বাবার সাথে ঝগড়া করে তাকে বাসা থেকে বের করে দিলেন। সে সারা রাত সিঁড়িতে বসে বসে কান্নাকাটি করতেছিল, পরে আম্মুর দেখে মায়া লাগছে, সে তাকে বাসায় নিয়ে আসছে। আচ্ছা, আপনাকে এখন আমার মা কি পছন্দ করবে? আপনার কথা বাসায় বলতে পারবো? অবস্থা দেখছেন, এখন নিজের বাবা কিভাবে কি বলি আমি। যাই হোক, কিন্তু আপনি বাসা থেকে তাকে বের করে দিলেন কেন? আর আমি বের করব কেন? সে নিজেই বের হয়ে গেছে। শুনেন, আমরা যে আগের বাসা থেকে এই বাসায় আসছি, কেন আসছি? ইচ্ছা করে তো আসি নাই। ওই বাসায় আমার বাবা বাড়িওয়ালার বউর সাথে প্রেম করতেছিল, হাতে নাতে ধরা পড়ছে, বাড়িওয়ালা লাথি মেরে আমাদেরকে বের করে দিয়েছে, জানেন? জি 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 জি, আপনি ছেলে হয়ে আপনার বাবার ব্যাপারে এসব বলতেছেন, আপনার লজ্জা করতেছে না? আরে যেটা সত্য সেটা বলতেছি। এখন আমি আপনাকে যেটা বলি সেটা শুনেন। আপনার মাকে বলবেন আমার বাবার থেকে সাবধান থাকতে, কারণ আমার বাবার চোখ পড়ছে এখন আপনার মায়ের উপরে। সে তার সাথে প্রেম করবে, এই জন্য সব অ্যাক্টিং শুরু করছে, বাসা থেকে বের হয়ে আসছে, সিঁড়ির সামনে কান্নাকাটি। বুঝতেছেন আপনি? সত্যি? হ্যাঁ, ভাই বোন হতে না চাইলে আপনার মাকে বাঁচান। না না না, আপনার আব্বুকে তো আমার আম্মুর সামনে আসতে দেওয়া যাবে না। না না, কিছু না। আপনার কি মন খারাপ? আমি আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনার খুব মন খারাপ। মনের কথাগুলো কাউকে বলতে পারছেন না। বুঝে গেছেন? ওমা, বুঝবো না? এত বড় ছেলে যদি বাবাকে বকাঝকা করে বাসা থেকে বের করে দেয়, এটাতে আপনার খুব মন খারাপ হয়েছে। ও যখন বাসা ভাড়া নিতে আসছিল তখন এত ভালো ব্যবহার করেছিল, আমি তো বুঝতেই পারিনি ও আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে। খারাপ ব্যবহারের দেখছেন কি আপনি? ছেলে যখন আমার ছোট ছিল কত আদর শাসন করছি, বেয়াদবি করলে অন্যায় করলে গায়ে হাত তুলছি। আর এখন ছেলে হয়ে গেছে বড়, কথাই বলা যায় না। পারলে তো এখন আবার গায়ে হাত তুলে। এই কালকে দৌড়াইতে গিয়ে দেখেন পয়রা পুরো প্যান্টটা ফেরে গেছে। আরে কি বলছেন এসব? আপনার ছেলে এত খারাপ? শুধু আমার ছেলের দোষ দিয়ে লাভ নাই। সে তো হয়েছে তার মায়ের কারণে এরকম। সে তো জন্মের পর থেকে দেখতেছে তার মা আমারে দৌড়ের উপরে রাখে, খালি মারে খালি মারে। এটা দেখতে দেখতে ছিল মারদঙ্গ হয়ে গেছে। কি বলছেন এসব আপনি? আমি বুঝতে পারছি আপনি খুব বড় মানসিক অশান্তিতে আছেন। আপনার মেয়ে কোথায়? কেন? না না, আপনার মেয়ে কোথায়? কই আছে বোধহয় ভিতরে কোথাও। নাই, আমি তো উকি ঝুঁকি বেড়ে দেখছি সব করে নাই। কই সে? কেন, আমার মেয়েকে দরকার আপনার? আপনার মেয়ে চোখে চোখে রাখবেন। কেন? বাবু নিজের ছেলের এত খারাপ কথা কেমনে কই, তবু না বইলা পারতেছি না। ছেলে আমার খালি বেয়াদবি না, খালি মারদাঙ্গাই না, ও একটা লুচ্চা। কি যে আগের বাসায় ক্যান্সার সি জানেন? আমার ছেলে বাড়িওয়ালার বউর দিকে চোখ দিছিল। কিন্তু বাড়িওয়ালা তো একবার হাতে নাতে দুজনটা ধরে ফেলাইছে। বাপরে বাপ, মায়েরা হাড্ডি গুন্ডা গুড়া গুড়া দিত যদি না পলায় আসতাম। আপনার ছেলে তো ছেলে না, একটা ভয়ঙ্কর ছেলে। আপনার মেয়ে খুব চোখে চোখে রাখবেন। ভুলেও যেন আমার ছেলের সাথে দাঁড়ায় কোথাও এক সেকেন্ডের জন্য কথাটা বলে, বুঝলে? আপনি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওই ছেলেরে তোর ধারে কাছে আসতে দিবি না। কেন আম্মু, কি হয়েছে? আরে ওই ছেলেরে যত ভোলা ভালা দেখতে লাগে, ওই ছেলে তত ভোলা ভালা না। খালি বাপেরে বাসা থেকে বাইর করে দিছে তা তো না। ও এই বাসায় ভাড়া নেওয়ার আগে যে বাসায় বাসা ছিল, সেই বাসার বাড়িওয়ালার বউর সাথে ওর লটর পটর আছে। ওর চরিত্র ভালো না। মা, তোমাকে এসব কথা কে বলছে? কেন? বাপ বলছে। আরে বাবা, তোমাকে তো সব ভুল ভাল বুঝায় গেছে। সে কাহিনী তো ওরকম না, ছেলের চরিত্র অনেক ভালো। ফয়সাল ওই বয়স্ক মহিলার সাথে প্রেম করবে কেন? বাড়িয়ালির বউ তো বয়স্ক, তাদের মধ্যে কোনো কিছু ছিল না। ছিল হচ্ছে ফয়সালের বাবার সাথে ওই মুরব্বি যে বাড়িওয়ালার বউয়ের সাথে প্রেম করছে, বাড়িওয়ালার ধরা পড়ে গেছে, তারপর ওদেরকে বের করে দিচ্ছে। আমি সব কাহিনী জেনে তোমাকে বলতেছি। তুই শুনছিস কার কাছে? জানছি, খোঁজ খবর নিছি আমি। ওই মুরব্বি মানুষ নিজের ছেলের নামে এই সমস্ত মিথ্যা কথা বলবে কেন? মুরব্বিরা কি মিথ্যা কথা বলতে পারে না? তুমি মিথ্যা বলো না। যাই হোক, শুনো, ওই মুরব্বি কোথায়? চলে গেছে।
চলে গেছে ভালো হয়েছে। ফয়সালের বাবা যদি আবার আমাদের বাসায় আসে তুমি কিন্তু বাসায় ঢুকতে দিবে না। তার সাথে এত কথা বলার কি আছে? তাকে বাসায় তাদের বাসা আছে না, বাসায় থাকবে নিজেদের বাসায়। কি বলিস তুই? একজন মুরব্বী লোক, বুড়া মানুষ আসবে বাসায়, তার সাথে কথা বলবো না? এই শোন, আমি এত শত বুঝি না। ওই লোকের চরিত্র খারাপ না, ওই ছেলেটার চরিত্র খারাপ। ওই ছেলে ঠিক আছে, ছেলের কোনো সমস্যা নয়, ওই বাপের চরিত্র খারাপ। ওই ছেলেটাই ভালো না। বাবা ভালো না, বললাম তো ছেলেটা ভালো না। বাবা ভালো না। আরে ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না। আব্বা দরজা খোলা রাখছো কেন? আব্বা এ কি অবস্থা তোমার? আল্লাহ, মানুষজনের বয়স হলে মানুষের মধ্যে মৃত্যু ভয় ঢুকে, আল্লাহ আল্লাহ করে। আর তুমি এই বয়সে কি শুরু করছো? রূপচর্চা করতেছো উপটান দিয়ে। এক পা তো গেছে কবরে, আরেক পা যাই যাই করতেছে। এইসবের মানে কি? খবরদার, আমার মৃত্যুর ডর দেখে কোনো লাভ নাই। মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না। যে কোনো বয়সে যে কোনোভাবে মানুষের মৃত্যু হইতে পারে। অতএব যার যার মৃত্যু চিন্তা তার তার কাছে। তোমার ধান্দাটা আমি বুঝছি তো। তুমি এই বাড়ির ওই বুড়া বইলার বিয়ে করবা, বিয়ে করে বাড়ির মালিক হবা, তাই না? এই ধান্দা তোমার কোনোদিন পূরণ হবে না। কি এরকম কুত্তার মতো করতেছো কেন? কার জানি জ্বলতেছে, পুরা পুরা গন্ধ পেতেছে। আব্বা তোমার বয়স হয়েছে, তোমার বড় একটা ছেলে আছে, এসব চিন্তা করতে হবে। মানুষ এসব নিয়ে হাসাহাসি করবে। এই বারবার বয়স বয়স করছ কেন? আমার যে ছেলে আছে এটাই তো আমার জন্য সর্বনাশ হচ্ছে। ভাইয়ের বয়সে একটা ছেলে, আমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল দেখা কাছাকাছি বয়সের একটা ছেলে হয়ে গেছে। এই বেটা, তোর আর আমার বয়সের পার্থক্য বেশি রে। হ্যাঁ, তোরে নিয়ে তোমার মানুষের সামনে যেতে লজ্জা লাগে। ভাইয়ের মতন একটা পোলা। তুমি আর সুস্থ নাই, তুমি পাগল হয়ে গেছো। এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না। তোমার পাগলা করে নিয়ে যেতে দেবো। পাগলা খবরদার, আমার কোনো কাজেও বাধা দেওয়া যাবো না। তাহলে একদম ঘুষা মেরা না নাকশাটা ফাটাই দেব। আমি ভুলে যাবো তুই আমার কে? ওর সামনে তো ভুলেই গেছি তুই আমার কে। এই তুই আমার কি হস লগা? 2-1 দিনের মধ্যেই আমি শুভ কাজটা করে ফেলাবো। আউট আউট। শুধু শুধু আমার জন্য কষ্ট করলেন। নেন ভাই, চা খান। ভাই সাহেব, আপনি কাঁদছেন কেন? মনের দুঃখে। কতদিন পর এরকম ভালোবাসা দিয়ে এক কাপ চা আমার কেউ খাওয়াইতেছে। আমারও তো এখন কেউ চাই দেয় না। থাক ভাই, আপনি আর এভাবে বলবেন না। আপনার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগছে। আপনার যখন চা খেতে ইচ্ছে করবে তখনই আমার বাসায় চলে আসবেন, আমি আপনাকে চা করে খাওয়াবো। সত্যি বলতেছেন? তাইলে আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। অবশ্যই। আমার তো খুব ঘন ঘন চা খাওয়ার অভ্যাস। আমি তাহলে বাকি জীবনটা আপনার সাথে কাটিয়ে দিই, মানে আপনার বিবাহ করে ফেলাই। আপনি সব কি বলছেন? সেদিন অসহায় মানুষের মতো আপনি সিঁড়িতে বসে কান্না করছিলেন। আপনার ছেলে আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে। মানবিকতার খাতিরে আমি আপনাকে ওখান থেকে আমার বাসায় এক রাত থাকতে দিয়েছিলাম। আর আপনি, আপনার বউ আছে, আপনার এত বড় একটা ছেলে আছে, আপনি এসব কি বলতেছেন? বউ আছে কিন্তু বউ থাকবে না। সারাটা জীবন আমার খালি মারছে না, পিটাও তার শান্তি হয় না। এখন নাকি আমার স্যার আরেকজনকে বিয়ে করবে। আর আমার ছেলে এত বড় বয়সে যদি মাতৃহারা হয়, এটা আমার সহ্য হবে বলে? এই জন্য আমি প্রস্তাবটা দিচ্ছি, আপনি আমার বিয়ে করেন, তাহলে আমিও এই ভালোবাসার সব প্রতিদিন খাইতে পারি। আমার কথা রাখবেন না। কোথায় ফেলছেন না? কোথায় ফেলছেন? এই যে আপা শোনেন, এই ভদ্রলোক যা বলছে সব মিথ্যা। আমি উনার বউটাও কিছু না। আমি হচ্ছে একজন শিল্পী।
তার ছেলে আপনার এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য আমাকে মা হিসেবে ভাড়া করে আনছে। আর তার ছেলে কেন আনছে জানেন? তার ছেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার মেয়েকে পটায় পটায় বিয়ে করে আপনার এই বাড়ির মালিক হওয়ার কথা। এই লোক এবং তার ছেলে দুজনে কত বড় লম্পট, বুঝছেন এবার? উনি সত্যি কথা বলছে, একদম কথা বলবেন না আপনি। একদম সত্যি কথা বলছে। আপনারা বলছিলেন আমার ছেলে লুচ্চা, আমি বলছি তো আপনারে, আপনার মেয়ের দিকে চোখ দিছে, আমি আপনারা সাবধান করছিলাম না, সেই জন্যই আসলে আমি এই প্রস্তাব নিয়ে আসছি যে যদি আমরা বিয়ে করে ফেলাই তাহলে আপনার মেয়ে নিরাপদ। চুপ করেন আপনি। আপনি উঠুন, আপনি উঠেন, দাঁড়ান, এক্ষুনি বের হয়ে যাবেন, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আপনার মেয়ের নিরাপত্তার কথা কোনো কথা শুনতে চাই না, আমি এক্ষুনি আমার দারোয়ানকে বলবো আপনার ঘরে তালা দিতে। আপনারা বের হয়ে যান, যাই। বের হয়ে যান, বের হয়ে যেতে বলছি। চলেন। আসতেছে, আপনি যান, যান বলছি। বলুন না, 1 নম্বরের দুধ চাপবে হায়া। আমি আমার টাকাটা হিসাব করে নিয়ে আসি, টাকা দেয়নি পুরা। কি ব্যাপার, রাস্তায় বসে আছো কেন? কথা বলো না কেন? বাড়িওয়ালা বাড়ির থেকে খেদায় দিচ্ছে। খুব ভালো করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, এখন রাস্তায় রাস্তায় থাকো। ইস, কি শখ তার, বাড়িওয়ালার বিয়ে করে বাড়ির মালিক হবে। সারা জীবনে একটা বাড়ি বানাইতে পারো নাই, বুইরা বয়সে একটা নষ্টামি করে বাড়ির মালিক হবা। খুব ভালো করছে, বাইর করে দিচ্ছে। এখন থাকো, গাছতলায় বসে থাকো। গাছতলায় খেলে আমি একলা না, তোরেও থাকতে হইব। বাড়িওয়ালি যাই না গেছে যে তুই তার মায়ারে পটলে বিয়া কইরা বাড়ি দখল নিবি। একটু সামনে তাকাও, চশমাটা পইরা দেখো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ঘটনা ঘটাই ফেলাইছি। কেমনে? কি ব্যাপার, কি বলবেন বলেন। আসছেন, খুব ভালো হয়েছে। আমি এখন আপনাকে যে যে প্রশ্ন করবো আপনি তাদের উত্তর দিবেন ঠিকঠাক। ঠিক আছে বলেন। আপনি কি আমাকে ভালোবাসেন? কি হলো, কথা বলতেছেন না কেন? আপনি কি আমাকে ভালোবাসেন? আপনি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ডাকছেন? হ্যাঁ, এটা জিজ্ঞেস করার জন্য এখানে ডাকছি, কারণ হাতে বেশি সময় নাই। কারণ আপনার মা আর আমার বাবা যে কোনো সময় উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে, তার আগে ঘটনা ঘটাইতে হবে। এখন বলেন, আপনি আমাকে ভালোবাসেন কিনা? এইসব কথা কি মুখ ফুটে সামনাসামনি বলা যায় নাকি? মুখ ফুটে বলতে হবে, নাইলে আমি এখন ছাদ থেকে লাফ দিয়ে পরে মরে যাবো, পরে আপনি বলার সুযোগ পাবেন না। বলেন, বলবেন, নাইলে যে লাফ দিলাম পড়ে যাচ্ছি। আপনি এখান থেকে লাফ দিলে তো মরবেন না। মরবো না তাতে কি, এই যে বিষ নিয়ে আসছি, বিষ খাবো, তারপরে লাফ দিব, কোনো রিস্ক নিব না, মৃত্যু নিশ্চিত। দেখেন, আপনি পাগলামি করেন না, আপনি নিচে চলেন, আপনাকে আমি বলতেছি, পরে বলতেছি। হ্যাঁ, নিচে গিয়ে বললেন, আমার লাশের কাছে গিয়ে বলেন, আপনি এদিক দিয়ে যান, আমি এদিক দিয়ে গেলাম, এই যে লাফ দিলাম। না 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 বাবা, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগে আবার কি ধরনের কথা? ভালোবাসেন কিনা সেটা বলেন। বলবেন না তো, লাভ দিতেছি। না, আপনাকে আমি ভালোবাসি। আমি আপনাকে অনেক ভালোবাসি। চলেন কাজী অফিসে আমরা বিয়ে করবো, আসি। আরে বিয়ের কথা কোত্থেকে আসতেছে? আপনি তো আমাকে ভালোবাসার কথা জিজ্ঞেস করছিলেন, ওইটা বললাম। ও, তার মানে আপনি আমাকে বিয়ে করবেন না? ঠিক আছে, বিষটা খাই নিয়ে তারপর লাভ দিতেছি। না না না, শোনো, আমি আমার শ্বশুর বাড়িতে যেতেছি। তুমি যদি ভদ্রভাবে সভ্যভাবে থাকতে পারো তাহলে আমার সাথে আসতে পারো, আর যদি মাথার মধ্যে অসভ্য চিন্তা ভাবনা থাকে তাহলে গাছটা বলে থাকে। বউ আসো। এই দারোয়ানের বাচ্চা, গেট খোল। এ বাড়ি না ও বাড়ি, কোনটা নিবে ভাড়া? গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধু রে, না দেখিলে পরাণ ওরে, না দেখিলে পরাণ ওরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের ঘরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না
বন্ধুরে, স্মৃতির সিন্ধুরে রাখিব বন্ধুরে, বিলিয়ে রে সম্পরে, বিলিয়ে রে সম্পরে। দুঃখ দিয়া গেলাম রে, জ্বালা দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে। কি জ্বালাতে গান শুনি? বন্ধু পরবাসী পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে? বন্ধু পরবাসী পরে ঘরে আসি, এত ঘুমে কেন ধরে? কয়লা ঘরে ধনী পোহাইল রজনী, কয়লা করে ধনী পোহাইল রজনী, না রাখিলে মনির ঘরে, না রাখিল মনির ঘরে। কি জ্বালা দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে। কি জানি লেখটা? নারী প্রেম, নারী প্রেম গেছে, কিন্তু না কইরাছে, বস্ত্র কষি কষি পরে। নারী প্রেম গেছে, কিন্তু না কইরাছে, বস্ত্র কষি কষি পরে। কহে আসকো হরালি সাধু শত জানি, কহে আসকো হরালি, কহে আসকো হরালি সাধু শত জানি, উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে। কি জ্বালা দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে। দুঃখ দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ করে, না দেখিলে পরাণ করে। গাজা, প্যালেস্টাইন যে যুদ্ধ ইসরায়েলের সাথে, এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেটা চলমান চলতেছে, এরপর ভেনেজুয়েলার যে আমেরিকা যে তার নৌযান নিয়ে অন্যায়ভাবে তাদের জলসীমায় প্রবেশ। 5 নম্বরে দেখেন কয়েকদিন আগে কম্বোডিয়া এবং যে ব্যাংককের মধ্যে থাইল্যান্ডের মধ্যে যে যুদ্ধটা হলো, এবং একই সাথে ভারত পাকিস্তানের যে মাঝখানে কয়েকদিনের যুদ্ধ হলো। আমরা প্রেক্ষাপটটাকে এভাবেই নেব এবং প্রশ্ন করব বিশ্ববাসীর কাছে, কেন এই যুদ্ধ, যুদ্ধের আসল কি পয়েন্টটা কোন জায়গায়, এবং কে এই কি পয়েন্টের মূল নায়ক। এই কি পয়েন্টের মূল নায়ক আসলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাজ্য। তার বিশ্ব পররাষ্ট্রনীতির যে আগামী 25 বছরের যে
প্ল্যান, সেই প্ল্যানের এক একটা অংশ এক একটা যুদ্ধ। আমরা মাননীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির দূত হিসেবে অনেকে বলি। আমি একসময় এই ইলেকশনের আগে, এবার যখন ইলেকশনের আগে ওনার যে ঘোষণাগুলি ছিল যে সব যুদ্ধ বন্ধ করে দেবো, 24 ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থাকবে না, বস্তুত সব উল্টো হয়ে গেল। ইন্টারেস্ট অফ আমেরিকা, আমেরিকান প্রেসিডেন্ট চাইলেও ইন্টারেস্ট অফ আমেরিকাকে সে লঙ্ঘন করতে পারে না। তার যে ভূ রাজনৈতিক পররাষ্ট্র ব্যবস্থা নীতি, তাকে লঙ্ঘন করে সে হয়তো কাজ করতে পারে না। কিন্তু এই যা আমি যে কটা যুদ্ধের কথা বললাম, সবগুলির পিছনেই মূল হোতা হচ্ছে আমেরিকা। আর কেন আমেরিকা এই সব যুদ্ধ, তার ইন্টারেস্টটা কোথায় এবং কিভাবে হচ্ছে, কি কারণে হচ্ছে, কেন তার বিভিন্ন দেশে তার নিজস্ব ব্রোকার অধিনায়ক তৈরি করা হচ্ছে এমনভাবে যে সে শুধু আমেরিকান ইন্টারেস্টটা ওই এলাকায় বা ওই অঞ্চলগুলিতে, ওই দেশগুলিতে রক্ষা করে। আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নততম গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা বলি, কিন্তু একনায়ক তৈরির সবচাইতে বড় দেশ এই আমেরিকা। যে একনায়কতন্ত্র শুধু মানুষের ওই জাতির উপর নয়, যে একনায়কতন্ত্র সমগ্র পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ইচ্ছা আমি অমুক দেশের উপর রকেট ফেলবো, আমার ইচ্ছা আমি ইরানের উপর বোমা ফেলবো, আমার ইচ্ছা আমি কাতারে হামলা চালাবো। এই যে সাম্রাজ্যবাদী, এই যে আগ্রাসনবাদী মনোবৃত্তির, আবারও বলবো, অধিনায়ক সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা ইউএসএ যেটা বলেন, এবং তার কর্ণধর, যেখানে কাতারে তাদের সবচেয়ে বড় ঘাঁটি এবং অত্যন্ত কাছের মিত্র বলে পরিচিত ছিল, সেই কাতারেই ইসরায়েল, অর্থাৎ তাদের নিয়োগকৃত রক্তপিপাসু নেতানিয়াহু, এই নেতানিয়াহু সেই একটা স্বাধীন দেশের উপর হঠাৎ করে আঘাত আনল। ইসলামিক বিশ্ব কোনো প্রকৃত পদক্ষেপ নিতে পারেনি। সবার কাছেই ওই কিভাবে আমেরিকাকে খুশি করা যায় সেটাই তাদের বস্তুত লক্ষ্য। জিসিই কান্ট্রিগুলি, এদের প্রত্যেকেরই লক্ষ্য কিভাবে আমেরিকার রাষ্ট্রনেতাকে, আমেরিকার প্রেসিডেন্টকে খুশি রাখা যায়, যার ফলে বিভাজন সৃষ্টি হচ্ছে ইসলামিক বিশ্বের মধ্যে, যার ফলে সাহস পাচ্ছে এই নেতানিয়াহুর মতো রক্তপিপাসু মানুষগুলো, যারা 65 থেকে 70,000 মানুষকে হত্যা করেছে। কেন এই ঘটনাগুলি ঘটছে, এবং আপনারা অতি সহজেই এই জিনিসগুলি বুঝতে পারবেন যে কেন ঘটছে, কেন আমেরিকার এটা প্রয়োজন। আজকের বিশ্বে আমরা যদি চিন্তা করি বা দেখি, আমেরিকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে চীনকে প্রোটেক্ট করা। চীন অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক সব দিকেই আমেরিকাকে ছুঁয়ে ছুঁয়ে একটা অবস্থা। অর্থাৎ আগামী 10 থেকে 15 বছরের মধ্যে যে আমেরিকার যে ইউনিপোলার ওয়ার্ল্ড, পৃথিবী শাসন ও শোষণ করে তার যে দেশের ডলারকে বাড়ানো, সেইটা বন্ধ হয়ে যাবে। কারণ বিশ্ব মোড়ল হয়ে যাবে তখন চীন আগামী 15 বছরের মধ্যে। তো সেইটা যাতে না হতে পারে, সেই জিও পলিটিক্সের বিভিন্ন অংশে আমেরিকা তার ভূ রাজনৈতিক পররাষ্ট্রনীতি পালন করে যাচ্ছে। আমরা যদি প্রথম একটা একটা করে আসি, তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। কেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হবে? ন্যাটোর মূল হোতা কে? কে চালায় ন্যাটো? ন্যাটো চালাচ্ছে আমেরিকা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ন্যাটো যখন আস্তে আস্তে
বেশ কয়েকটা দেশ যেখানে ট্রিটি হয়েছিল তাদের মধ্যে ওয়ারশোতে আমেরিকা আর সামনের দিকে এগোবে না। পূর্ব ইউরোপে কোনো দেশে সে তার ন্যাটোকে প্রসারিত করবে না। এটা 1990-এর কথা, কিন্তু এই ট্রিটি ছিল আমেরিকার ব্লাফ। সে এইটা ভেঙে এস্টোনিয়া, ল্যাটভিয়া, জর্জিয়া এই সব অনেকগুলি দেশকে ন্যাটোভুক্ত করে ফেলেছে এবং করতে চেয়েছে আরও অনেককে। কিন্তু বাদ সাধল গিয়ে ইউক্রাইনকে তারা অয়েলিং করে ন্যাটোভুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে সব সাহায্য করবে, সব কিছু করবে। ইউক্রাইনকে দিয়ে রাশিয়ার সাথে তারা তৈরি করলো একটা যুদ্ধ, বৃহৎ যুদ্ধ। তাদের এস্টিমেটেড টার্গেট এই ইউক্রাইন রাশিয়ার যুদ্ধ নয়। তারা জানতো যে ইউক্রাইন এবং ইউরোপের মাঝখানে রাশিয়ার পর ইউক্রাইন, এরপরে সব ইউরোপিয়ান স্টেটগুলি। এটা একটা বাফের জন্য। এখানে ঢুকতে পারলে তারা রাশিয়ার দিকে তাক করে, রাশিয়ার বর্ডারের দিকে তাক করে তারা কামান রাখতে পারবে, রকেট রাখতে পারবে। মাননীয় প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই বলেন, জেলেনস্কির সাথে কথাও বলেছেন, যুদ্ধ বন্ধ করো, আদারওয়াইজ তোমাদের রাশিয়াই করবে। এগুলি শুধু পলিটিক্যাল বাফিং। অর্থাৎ সে এইটা দিয়ে বিশ্বকে বুঝাতে চাচ্ছে বিভিন্নভাবে। সে সিম্পলি বলে দিক যে তুমি আমার দেশ থেকে যে অস্ত্র নিচ্ছ, যে টাকা নিচ্ছ, তা ফেরত দিতে হবে। আমি আর তোমাকে একটা টাকার অস্ত্র বিনা পয়সায় দেব না। যুদ্ধ এমনি বন্ধ হয়ে যাবে। এতে আর ওই ভ্লাদিমির পুতিন এর কাছে কিংবা জেলেনস্কির সাথে একসাথে বসে মিটিং করা লাগবে না, অটোমেশন হয়ে যাবে। রাশিয়া আগামী 20 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ইউক্রাইন যদি এখন যুদ্ধ বন্ধ না হয়, তাহলে পুরো ইউক্রাইনটাকেই রাশিয়া হয়তো নিয়ে নেবে, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে পৃথিবীর বুকে। আর ইউক্রাইন বলে ভূখণ্ডে আর কোনো বিশ্ব ভূখণ্ডে আর কোনো দেশ থাকবে না। এই যুদ্ধের পিছনে যে গুটি নাড়াচ্ছে সেটা আমেরিকা। তারা চাইলে একদিনে যুদ্ধ বন্ধ করতে পারে, রাশিয়া ইউক্রাইন, এটা কোনো ব্যাপার নয়। দ্বিতীয়টা আসেন মিডল ইস্টে তারা যে এখন শান্তি চুক্তি, আসলে কিসের শান্তি চুক্তি? এখনো প্রতিদিন 100-200 মানুষকে হত্যা করতেছে এই রক্তপিপাসু নেতানিয়াহু। তাহলে শান্তি চুক্তিটা কোথায়? এই সাধারণ মানুষগুলি কি অন্যায় করেছে, কেন তাদের মরতে হবে? কিন্তু নির্বাক পৃথিবী, অবাক পৃথিবী, সবাই বসে আছে। মুসলমান সম্প্রদায়কে মারো, এটাই মনে হয় যেন এদের এজেন্ডা। সাধারণ মানুষ, সিভিলিয়ানদের যতভাবে পারা যায় মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো। আমি আমেরিকা তোমার পিছনে আছি, তুমি কাজ চালিয়ে যাও। ইরানের উপর তুমি বোমা ফেলাও, ইয়ামেনের উপর তুমি অস্ত্র মিলিটারি অপারেশন করো, কাতারের উপর তুমি মিলিটারি অপারেশন করো, আমি আছি, আমি দেখব। অর্থাৎ মিডল ইস্ট, পুরো মিডল ইস্টটা নেতানিয়াহুকে দ্বারা তাদের অনুগত থাকে, সেই ব্যবস্থা তৈরি করা হয়ে গেছে। এবার আসুন পাকিস্তান এবং ইন্ডিয়ায় এই লেটেস্ট যে যুদ্ধটা হলো, এর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ ইউএসএ, উনি রিকোয়েস্ট করেছিল বা ওনার অনুরোধ ছিল বা ওনার আশা ছিল যে মোদির মাধ্যমে এই ইউক্রাইন রাশিয়ার যুদ্ধ, যেহেতু যুদ্ধে জয় পাবেন না ইউক্রাইন, সুতরাং এখন বন্ধ করা ছাড়া, অর্থাৎ মুখ রক্ষা করা, বন্ধ করা ছাড়া আর কোনো উপায় তার সামনে নেই। অর্থাৎ আমেরিকা যেখানে দেখে যে এখান থেকে আর আউট হওয়ার সম্ভাবনা নাই সম্মান নিয়ে, সেখানে সে বলে যে ওই ঠিক আছে শান্তি চুক্তির মাধ্যমে। অর্থাৎ সেক্ষেত্রে তো আর আমেরিকার কোনো দায়বদ্ধতা নেই।
ইউক্রেন হেরে গেছে, এটাই হবে বিশ্ব সমাজের কাছে প্রকাশিত। তাই উনি এইটা মোদিকে দিয়ে করতে চেয়েছিল, ভ্লাদিমির পুতিনের সাথে নেগোসিয়েশন করে যুদ্ধটা বন্ধ করতে। কিন্তু লেটেস্ট ইন্ডিয়ান যে ডিপ্লোম্যাসি, সেই ডিপ্লোম্যাসি এই গুড়েও বালি দিয়ে দিয়েছে। অর্থাৎ RIC, রাশিয়া, ইন্ডিয়া, চায়না একটা জোটের মতো অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে এই 3 দেশ এককভাবে কাজ করবে। যেখানে আমেরিকা ইন্ডিয়ার উপর শুল্ক আরোপ করেছে, তার এটা বৈধ অধিকার, কিন্তু তেল কেনা বন্ধ করতে হবে ইন্ডিয়াকে, এই শর্ত তখন দিল যখন ইন্ডিয়া তার কূটনৈতিক প্রভাবে, হ্যাঁ, পুতিন সাহেবকে হয়তো বলেছে যে যুদ্ধ বন্ধ করা উচিত, এটা অন্যায়, এটা ঠিক না, মানুষ মারা যাচ্ছে, 2 দেশেরই অনেক সত্যিকার অর্থে 2 দেশেরই মানুষ মারা যাচ্ছে। তাই ওনার অনুরোধ ওনার মতো উনি করেছেন জনাব পুতিনকে, মোদি সাহেব। কিন্তু তাতে তো যুদ্ধ বন্ধ হবে না। এখানে তৈরি হয়েছে আর এক ট্রাইঅ্যাঙ্গেল, RIC, এবং এই RIC আসার পরেই আমেরিকার নিজের চালে নিজের জালের মধ্যে নিজে আটকা পড়ে গেছে। যে ইনক্রিজেশন অফ ট্যারিফ যতই বাড়াচ্ছে, ইনফ্লেশন ততই বাড়ছে আমেরিকায় আনুপাতিক হারে। সুতরাং আমেরিকার ভিতরের মানুষ তারা কিন্তু আজকে স্বস্তির মধ্যে নেই এই ট্রাম্প মহোদয়ের আন্তর্জাতিক নীতি, ট্যারিফ নীতি, যুদ্ধনীতি। কারণ যুদ্ধনীতি ওদের 1 নম্বরে, তাদের অস্ত্র বিক্রি করতে হবে, সেইটা ইউক্রেন হোক, ইসরায়েল হোক, সৌদি আরব হোক, বা আর একটা দেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক। বলে রাখা উচিত যে পাকিস্তানের সাথে এই লেটেস্ট তাদের খুব সুসম্পর্ক। অর্থাৎ এইটা দিয়ে প্রেশার ক্রিয়েট করে ইন্ডিয়াকে কোয়াড থেকে ইন্ডিয়াকে যাতে তার পকেটে নেওয়া যায়। কারণ আগামী বিশ্বের সবচেয়ে বড় ভয় তার চায়না সুপ্রিমেসি আমেরিকার হাত থেকে ছিনিয়ে নেবে অতি সত্বর, হয়তোবা 8 থেকে 10 বছরের মধ্যে। তাই চায়নার সাথে বুঝতে হলে একদিকে যেমন রাশিয়াকে ঘায়েল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, ওটা বাদ দিয়ে এখন ইন্ডিয়াকে ধরে ইন্ডিয়ার মাধ্যমে, কারণ বর্ডার স্টেট ইন্ডিয়া, বিগ স্টেট এবং আর্মি পাওয়ার, ইন্ডিয়ার নাম্বার 4, এই দেশটা যদি আমার হাতে থাকে তাহলে আমি চায়নাকে অনেকটা ঘায়েল করতে পারবো। এই প্রেক্ষাপট থেকে এখন তারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে। আসলে এটা বন্ধুত্ব না, এটা শত্রুতা করছে। কালকে ইন্ডিয়া বলবে যে আসো ভাই, এই পাকিস্তানের সব কিছু জিরো হয়ে গেল। ওই যে একটা কথা আছে না, আমেরিকা যার বন্ধু তার আর শত্রু প্রয়োজন নেই, এইটাই বাস্তবতা। তার কূটনৈতিক চালে, তার ডিপ্লোম্যাসিতে, তার এই ভূ রাজনৈতিক যে 20 year to 50 years যে প্ল্যান, তার মধ্যে এই জিনিসগুলি চলে আসে। এই শোষক আমেরিকার এই ইউনিপোলার একক সাম্রাজ্যবাদী শক্তি বিশ্ব থেকে ধ্বংস হয়ে যাক, তৈরি হোক মনোপোলার, অর্থাৎ কয়েকটা রাষ্ট্র, ওই আমেরিকার মতো আরও 2-3টা রাষ্ট্র মিলে যেন বিশ্বকে হ্যান্ডেল করে, বিশ্বকে সুন্দরের দিকে নিয়ে যেতে পারে। যুদ্ধ যাতে কমে আসে, একটা যুদ্ধ হওয়ার আগেই যাতে টেবিলে বসে সেইটা সমাধান করা যায়। সুতরাং এই এক মাতবরি শেষ হোক, তৈরি হোক আরও কয়েকটি দেশ যারা বিশ্ব ক্ষমতাকে সুষম পর্যায়ে নিয়ে আসতে পারে, যুদ্ধবিহীন বিশ্ব তৈরি করতে পারে, এই আশা রেখে
সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে, দর্শকদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে, এবং ভিডিওটি ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাইলে বিশ্ব বর্তমান প্রেক্ষাপটটা আপনারা কিছুটা অন্ততপক্ষে বুঝতে পারবেন।